জাতীয় পতাকায় মুড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন। মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা। শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। খুনিদের আইনের আওতায় আনার দাবি। ভারতের আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর ডাক। যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই, আজকে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নাই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন ডাক্তার জাহিদ। তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার স্থান পরিদর্শন করলেন বিএনপি নেতারা। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে আনার পর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। এখানে আগামীকাল পর্যন্ত মরদেহ রাখা হবে। এর আগে সন্ধ্যা 5:45টায় তার মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তার মরদেহ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আবদুল্লাহ। আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন, আরও অনেকে ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। এ সময় বিমানবন্দর সহ আশপাশের এলাকায় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ নেওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে হৃদরোগ ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই। শাকিল, আজ রাতে মরদেহ তো হিমঘরেই থাকছে আমরা জানতে পেরেছি। নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বিশেষ করে কোথায় দাফন হবে সেই সিদ্ধান্ত হয়েছে কিনা? আর হাসপাতালের আশেপাশে নিশ্চয়ই অনেক ভক্ত বা সমর্থকরা ভিড় করেছেন, তারা কি বলছেন? তৌহিদ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং ঢাকা 8 আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যা 6:30 নাগাদ এই হাসপাতালে মর্চুয়ারিতে নিয়ে আসা হয়েছে এবং আজকে রাত এই হাসপাতালের মর্চুয়ারিতেই তার মরদেহটি রাখা হবে এবং আগামীকাল দুপুর 2:30টার সময়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা রয়েছে এবং জানাজার পর তার দাফন সম্পন্ন হবে। তবে দাফন কোথায় হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদেরকে জানানো হয়নি। তবে সেটি নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে। সেই সিদ্ধান্তটি হওয়া মাত্র আমরা সেই তথ্যটা আমরা জানাতে পারবো। শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হন সন্ত্রাসীদের দ্বারা এবং তারপর তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে চিকিৎসকদের পরামর্শই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে তার একটি অপারেশন হয়। সেই প্রেক্ষিতে গতকাল শরীফ ওসমান হাদি সেখানে মারা যান এবং তার মরদেহ আজকে একটি বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে সন্ধ্যা 6টা নাগাদ সেই বিমানটি অবতরণ করে এবং সেখানে সরকারের একজন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মরদেহটি গ্রহণ করেন এবং সেখানে জাতীয় পতাকায় আবৃত করে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় এই হাসপাতালে। এবং হাসপাতালের বাইরেও কিন্তু শরীফ ওসমান হাদির অসংখ্য ভক্ত সমর্থকরা জমায়েত হয়েছেন সন্ধ্যা থেকে এবং তারা স্লোগান দিচ্ছেন শরীফ ওসমান হাদির উপর যারা আক্রমণ করেছে, গুলি করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার। এবং যদিও এর মধ্যে পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন সহযোগী সন্দেহভাজনকে তারা গ্রেফতার করেছে, তবে মূল যিনি গুলি করেছেন বলে পুলিশ বলেছে তাকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে তাকে গ্রেফতারের প্রক্রিয়াটি চলছে। তবে শরীফ ওসমান হাদির সমর্থক এবং ভক্তরা বলছেন যে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকেই ব্যবস্থা নিতে হবে এবং সেই দাবি তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং এখন পর্যন্ত তাদের ভক্ত এবং সমর্থকদের বেশ জমায়েত রয়েছে এই হাসপাতালের সামনে বাইরের সড়কে। তৌহিদ, শাকিল, ধন্যবাদ আপনাকে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। চলছে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতারা। আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের একটাই দাবি, হাদী হত্যাকাণ্ডের ন্যায় বিচার। একই সাথে ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধেরও ডাক দিচ্ছেন বিক্ষোভকারীরা। শেষ কবে কোনো ছাত্রনেতার জন্য এভাবে রাস্তায় জড়ো হয়েছিল সর্বস্তরের জনগণ? গোটা দেশ থমকে গিয়ে অপেক্ষায় ছিল কেবল একটি মিরাকলের। এই শহরে যেন আবারও ফিরে আসেন হাদী, কিন্তু সেটা আর হয়নি। কফিনে ফিরল হাদীর মরদেহ। বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। তারই প্রেক্ষিতে ছাত্র জনতা অংশ নেয় আগ্রাসন বিরোধী সমাবেশে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সকালে বাধা দেয় পুলিশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একের পর এক মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। যারা আগেই শাহবাগে অবস্থান নিয়েছিলেন তারা সেখানেই জুমার নামাজ আদায় করেন। সেখানে হয় ওসমান হাদীর গায়বানা জানাজা। অংশ নেন হাজার হাজার মানুষ। তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। ছাত্র জনতার বিপুল উপস্থিতিতে উত্তাল হতে থাকে শাহবাগ। সবার কণ্ঠে একটাই দাবি, হাদী হত্যার দৃষ্টান্তমূলক সাজা। এখনো কিন্তু আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেন না। অর্থাৎ জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। এই আগ্রাসন বিরোধী সমাবেশে এনসিপি, ইসলামী ছাত্র আন্দোলন, ডাকসু নেতারাও উপস্থিত হন। তাদের অভিযোগ, ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদীকে। নেতারা বলেন, অভ্যুত্থানের শক্তি ছাত্র নেতাদের নিরাপত্তা না থাকলে কেউই নিরাপদ নয়। যথাযথ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ বলেও দাবি করেন তারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শাহবাগের পরিস্থিতি সরাসরি জানবো। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। তার কাছেই সরাসরি জানতে চাই, ফয়সাল, এই মুহূর্তে শাহবাগের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে আমরা শুনতে পাচ্ছিলাম আরেক সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এখনকার অবস্থা কি? তৌহিদ, এখন মূলত শাহবাগ চত্বরের যে জুলাই মিনারটি রয়েছে সেই জুলাই মিনারের পাদদেশে প্রায় কয়েকশো ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছেন এবং সেই জায়গাটুকুতেই মূলত তারা তাদের যে বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন। অন্যদিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, পুরোপুরি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, যার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু শাহবাগ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মানুষ তারা অবস্থান নিয়ে রেখেছেন, যার কারণে মূলত এখনো পর্যন্ত পুলিশ চেষ্টা করলেও সে অর্থে পুরোপুরি যান চলাচল স্বাভাবিক করতে পারেনি। তবে জুলাই মিনার সহ এর আশপাশে কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত বেশ কয়েক হাজার ছাত্র জনতা বা ক্ষুব্ধ জনতা তারা অবস্থান নিয়ে আছেন এবং সেখানে তারা কিন্তু তাদের যে স্লোগান দিচ্ছেন বিভিন্ন আধিপত্যবাদের বিরুদ্ধে, হাদীর প্রতি যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বিচার এখনো নিশ্চিত করা যায়নি, আসামিদেরকে ধরা যায়নি, সে বিষয়ে তারা স্লোগান দিচ্ছেন। খুনিদেরকে যাতে দ্রুত দেশের আইনের আওতায় আনতে পারে, তারা যারা পালিয়ে গেছে তাদেরকে যাতে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের বিচারের মুখোমুখি করানো হয়, সে বিষয়ে তারা বারবারই এখান থেকে স্লোগান দিচ্ছেন। এবং এখানে আমরা দেখছি কিছুক্ষণ পর পর কিন্তু তারা বিদ্রোহী কবিতা পাঠ করছেন কিংবা স্লোগানের সাথে সাথে গান গাচ্ছেন। বলা যায় যে তাদের যে অবস্থান কর্মসূচি, তারা মূলত বলছেন হাদীর হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার আগ পর্যন্ত তারা এইখান থেকে এই শাহবাগ চত্বর ছাড়বেন না। যদিও বলি যে সন্ধ্যার আগে কিংবা দুপুরের দিকে আমরা দেখেছি পুরো শাহবাগ চত্বর আপনি দেখেছেন লোকে লোকারণ্য ছিল, তবে সেটি কিন্তু সময় বাড়ার সাথে সাথে অর্থাৎ হাদীর মরদেহ দেশে প্রবেশ করার পরপরই কিন্তু এই জমায়েত অনেকটা কমে এসেছে এবং সেটি শাহবাগ চত্বরের যে জুলাই মিনারটি রয়েছে এখন সেই জুলাই মিনারের পাদদেশে মূলত তাদের অবস্থান এবং এখান থেকে তারা তাদের হাদী হত্যার বিচারের জন্যই মূলত তারা স্লোগান দিচ্ছেন এবং সেই বিচার নিশ্চিত করা ছাড়া তারা এখান থেকে এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন। তো এই ছিল এখান থেকে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে সারা দেশে আজও বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে বিক্ষোভ করে ছাত্র জনতা। হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে। ক্ষোভের আগুন ছড়িয়েছে সবখানে। প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত শহর থেকে গ্রাম। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। জুমার নামাজের পর চান্দনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয় ছাত্র জনতা ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। এছাড়া টঙ্গী ও শ্রীপুরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আসিফ নজরুল, আমাদের জাহাঙ্গীর আলম কিভাবে তাদের চেয়ার বহাল থাকে? যারা খুনি রয়েছে তাদের বিচারের দাবি, তাদেরকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কার্যকর করে, এটা আমাদের দাবি। হাদি হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দুপুরে নামাজের পর ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে ওসমান হাদির গায়েবানা জানাজা হয়। এরপর মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় যান চলাচল। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ঢাকা বরিশাল মহাসড়কেও হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। জুমার নামাজের পর মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রতিবাদ সমাবেশে হাদির হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেন বক্তারা। হাদি হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধরা। হাদির মতো একজন মানুষকে, একজন বিপ্লবী ভাইকে হত্যা করার পরেও যে তারা আসামিগুলাকে পাকড়াও করতে পারে না এখন পর্যন্ত, এটা যে আমাদের রাষ্ট্র প্রপারলি রান করতেছে না, এটার অন্যতম উদাহরণ হলো এটা। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পরিবেশ সৃষ্টি হবে না। হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবিতে রাজশাহীতে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নগরীর সাহেববাজার বড় মসজিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে দুটি মিছিল বের হয়। পরে জিরো পয়েন্টে সমাবেশে অবিলম্বে হাদি হত্যার বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সময় নগরের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে খেলাফতে মজলিস ও শিবিরের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ভারতীয় আধিপত্য বন্ধের দাবি তাদের। জামালপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা। এ সময় আটকা পড়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস। হাদির হত্যাকারীদের বিচারের পাশাপাশি উপদেষ্টাদের পদত্যাগে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা। রংপুরে হাদি হত্যার প্রতিবাদে নগরীতে সর্বদলীয় প্রতিরোধে যাত্রা ও শোক র্যালি হয়েছে। নওগাঁয় ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের ব্যানারে হয়েছে প্রতীকী কফিন মিছিল। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। অগ্নিকাণ্ডের পর প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ। অবকাঠামো ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথি। এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনা ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি জানিয়েছেন, এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের উপর হামলা শামিল। প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও। প্রথম আলো কর্তৃপক্ষ বলছেন, এটি স্বাধীন গণমাধ্যমের উপর হামলা, যদিও কাল থেকে আবারও পত্রিকা ছাপানোর কথা জানিয়েছেন তারা। সবটুকু পুড়ে ছাই, তবুও জ্বলজ্বলে গণমাধ্যমটির নাম। বৃহস্পতিবার রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন। ডেইলি স্টারের ৩য় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা। তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী। ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ। আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন 2জন ফায়ার ফাইটার। ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর গণমাধ্যম কর্মীরা। দাবি করেন, গণমাধ্যম আর বাক স্বাধীনতার জন্য এটি একটি কালো দিন। আরও বলেন, আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন হামলা। খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি একটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে।
সংশ্লিষ্টদের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেছে বিশিষ্টজনরাও। সেখানে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক সেলিম খান। মব সৃষ্টি করে এমন ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলেন, পরিকল্পিতভাবেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানে এমন ভাঙচুর স্বাধীন গণমাধ্যমের উপর হামলা শামিল। নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলেন, ভাঙচুরে বিক্ষুব্ধদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। হামলা ভাঙচুরের কারণে শুক্রবার প্রকাশনা বন্ধ রাখে পত্রিকা দুটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির মৃত্যুর খবরে ভাঙচুর ও সহিংসতার ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নেতাদের শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে আগামীতে এমন হামলা আরও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সরকারের নমনীয়তায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে একটি মহল। বৃহস্পতিবার সিঙ্গাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোকাহত দেশ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই কাণ্ডারিকে খুনের প্রভাব সামলাতে রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ও সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে। সেই আহ্বানের ঘণ্টাখানেকের মধ্যেই দৈনিক প্রথম আলো ভবনে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধরা। সে সময় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে আবার ডেইলি স্টার ভবন, সেখানেও চলে হামলা, অগ্নিকাণ্ড, লুটপাট। তারপর ধানমন্ডির ছায়ানট ভবনেও আগুন, হামলা, লুটতরাজ। এসব ঘটনায় সাধারণ মানুষের মতো চিন্তিত রাজনীতিকরাও বলছেন, হাদির মৃত্যুর সাথে এসব হামলার সম্পর্ক থাকতে পারে না। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনটা বানচাল করার জন্য পরিকল্পনা করছে, নানা দিক থেকে আমরা শুনছি, এবং এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। সরকারকে এই জায়গায় কঠোর হতে হবে। বাজে বার্তা যাচ্ছে দেশের মানুষের কাছে যে আমরা, তার বোঝা যাচ্ছে কোনো একটা মহল গোটা পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চায়, তার একটা সংঘাত, সংঘর্ষ, অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চায়। তার এই মর্মান্তিক হত্যাকাণ্ডে কোনো সম্পর্ক আছে এটা মনে করি না, কিন্তু এটাকে ছুতা হিসাবে, সুযোগ হিসাবে, অজুহাত হিসাবে এটাকে বাস্তবে তো হলো ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু সামগ্রিকভাবে হাদিরকে নিয়ে যে আমাদের শোক, সেই শোক থেকে আমাদের সমগ্র আলোচনাটাই এবং অ্যাটেনশনটাই অন্যদিকে ডাইভার্ট করে ফেলেছে। এরা মূলত আমাদের জুলাই গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করতে চায় এবং এরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। শুক্রবারের রাতের ঘটনায় প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। বিশেষজ্ঞরাও বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে অনেক কিছু হতে পারে, যা ব্যাহত করতে পারে আসন্ন নির্বাচনকেও। অসংখ্য মানুষ একটা জায়গায় অংশ নেয়, কিন্তু ইনস্টিগেট করতে আসলে বেশি মানুষ লাগে না। সেই 5-10 জন যারা এই যে উত্তেজিত এবং একই সাথে ক্ষুব্ধ জনতাকে মিসগাইড করেন, তাদের পরিচয়টা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এর পিছনে আসলে কারা রয়েছে। হাদির ঘটনার আগে কিন্তু বেশ কিছু রাজনৈতিক অরাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এবং চরম মাপের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অর্গানাইজড ক্রিমিনালিটি তৈরি হয়েছে। তাহলে এইগুলোর ধারাবাহিকতাই কিন্তু ছিল এক সেন্সে হাদি। সরকারকে কোথাও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনবে না এনে যখন এই ধরনের নৈরাজ্য করছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই ধরনের ঘটনা আরও খুব নিকট ভবিষ্যতে নির্বাচন কেন্দ্রিক ঘটতে
পারে। বলছেন দেশি বিদেশি নানা চক্রের কর্মকাণ্ড নিয়ে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো আরও সক্রিয় ও আন্তরিক না হলে বিপদ বাড়তে পারে আরও। সক্ষমতা প্রমাণের জন্য কি প্রয়োজন সেই বিষয়েও নানান যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, খালেদা জিয়া এখন চিকিৎসা আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন, তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। আমি দুইটি শব্দ উচ্চারণ করেছি, একটি বলেছি আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই। দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশে ফেরার পর বিমানবন্দরে তারেক রহমানের যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বিকালে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, 300 ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সেই জায়গাটি নির্ধারণ করা হয়েছে। ওসমান হাদিকে হত্যার ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। তবে কারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তাদের জনগণ চিহ্নিত করেছে বলে মন্তব্য করেন তিনি। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে। এই বিষয়ে আরও জানতে সরাসরি যাচ্ছে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে। রবিন, যেহেতু জরুরি বৈঠক, নিশ্চয়ই বেশ কিছু এজেন্ডা রয়েছে, কি কি জানতে পেরেছেন বৈঠকের বিষয়ে? তৌহিদ, শুরুতে বলে রাখি, ঠিক 8:45 নাগাদ আসলে এই বৈঠকটি শুরু হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, যে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করছেন। আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং গতকালকের যে ঘটনা, অর্থাৎ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, তার মৃত্যুর সংবাদ দেশে আসার পরের যেই অস্থিরতা কিংবা পরের যে রাজনৈতিক পরিস্থিতি কিংবা অস্থিতিশীলতা, সেসব আসলে এক ধরনের মূল্যায়ন করছে বিএনপি এবং সেসব নিয়েই তারা আজকের এই বৈঠকে গুরুত্ব দিচ্ছেন। এবং আজকে দিনের বেলায় কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রোগ্রাম ছিল, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভির আহমেদের একটি অনুষ্ঠান ছিল। দুটি অনুষ্ঠানই আসলে স্থগিত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দল স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকের তাদের গৃহীত সিদ্ধান্ত নিয়েই মূলত ওসমান হাদির মৃত্যুর সংবাদ পরবর্তী যেই অস্থিরতাটি তৈরি হওয়া, সেটি নিয়ে তাদের মূল্যায়নটুকু তারা ব্যক্ত করবেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে যেই যাবতীয় প্রস্তুতি এবং অভ্যর্থনা কমিটি বারবার বিভিন্ন ধরনের বৈঠক করছেন এবং আপনি যেমনটি এর আগে বলছিলেন যে 300 ফিটে রাজধানীর 300 ফিট এলাকায় তারেক রহমান সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, সেই স্থান নির্ধারণ করা হয়েছে। সেই সব বিষয়গুলোই আসলে এই অভ্যর্থনা কমিটি আজকের স্থায়ী কমিটির বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে অবহিত করবেন এবং তারেক রহমানের নিরাপত্তা, সামগ্রিক প্রস্তুতি, সেসব নিয়েও তারা আলোচনা করবেন। খানিক সময় পরেই আসলে সে বৈঠকটি শেষ হওয়ার কথা রয়েছে। এর পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হবেন। তারপরেই বোঝা যাবে ওসমান হাদির মৃত্যুর সংবাদ পরবর্তী দেশের যে বিরাজমান পরিস্থিতি, সেটি নিয়ে বিএনপির অবস্থান এবং পর্যবেক্ষণ কি। তৌহিদ। রবিন, ধন্যবাদ আপনাকে। রাজধানী তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তারা রাত 8:13 আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, সন্ধ্যা 7টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর সদস্যের মরদেহ ঢাকায় আসছে কাল শনিবার। লাল সবুজের পতাকায় মোড়ানো 6 কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল 11:15। দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে মরদেহবাহী বিমান। এই ঘটনায় আহত আরও 9 জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা শঙ্কামুক্ত। ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে ঝালকাঠিতে আছেন আমাদের সহকর্মী দুলাল সাহা। তার কাছ থেকেই বিস্তারিত জানতে চাই। দুলাল, আপনি বলছিলেন যে ওসমান হাদির গ্রামের বাড়িতে তো বেশ শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, আগের সংবাদ আপনি বলছিলেন। একই সাথে আপনি বলছিলেন যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা তারাও সেখানে বেশ কিছু কর্মসূচি পালন করছে। এখনকার কি পরিস্থিতি, কতটুকু জানতে পেরেছেন আপনি? তহিদ, সকাল থেকে আমি আবার বলছি যে ওসমান হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই যেমনি দেশের সমগ্র দেশসহ ঝালকাঠি এবং নলছিটি তার জন্মস্থানও মানুষ সেখানে ক্ষুব্ধ হয়েছে এবং আজকে সকালে থেকে তার বাড়ির আশেপাশের মানুষজন তার বাড়িতে আসতে শুরু করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরও তার বাড়িতে গিয়েছেন তাকে সহানুভূতি দেখানোর জন্য। সে বাড়িতে ছিলেন তার বোন এবং বোনের জামাতা এই দুইজন সেখানে ছিলেন। তারা অবস্থান করছেন এবং সবাই তাদেরকে সহানুভূতি দেখানোর জন্য গিয়েছেন, সবাই খোঁজখবর নিচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় জিনিসটি ছিল যে আমি যতটা দেখেছি, যতটা শুনেছি, মানুষের কণ্ঠে মানুষ যেসব কথা বলেছে যে ওসমান হাদি একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল এবং সে মানুষের কল্যাণের জন্য তার চিন্তা চেতনা ছিল এবং মানুষ তার দ্বারা কোনো ক্ষতি হয়েছে এমন কোনো ইতিহাস তার জন্মস্থানে পাওয়া যায় নাই। এটি তার বিশেষ করে তার যে সহপাঠী যারা ছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলেছেন যে ওসমান ধন্যবাদ আপনাকে দুলাল। আমরা শুনতে পাচ্ছিলাম, জানছিলাম ঝালকাঠিতে ওসমান হাদির যে বাড়ি সেখানকার সবশেষ পরিস্থিতি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিজ গ্রাম ঝালকাঠির নলছিটিতে। গত রাত থেকেই শহীদ ওসমান হাদির শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করেন অসংখ্য মানুষ। সবার একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। একই সাথে হাদির মরদেহ শেষবারের জন্য নলছিটিতে নেয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী। যত গুল্লি খাইয়ে যত কষ্ট না পাইছি, আমার হাদি মরণে আমি এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট শরীফ ওসমান হাদি। শিক্ষক বাবার সন্তান ওসমান হাদি ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী। জুলাই বিপ্লবের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হয়ে ওঠেন প্রতিবাদের কণ্ঠস্বর, অনেক তরুণের রাজনীতির অনুপ্রেরণা। সব কিছু মিলিয়ে সবসময় মনে হয়েছে, সেটা জেলা পর্যায়ে কি ঢাকা, সব জায়গায় মনে হয়েছে ওর মধ্যে যে বক্তৃতা তুমুল বিপ্লবী একটা মন আছে ওর মধ্যে, ও সবসময় একটা রেভলিউশন করতে চাই। ওর আব্বা ভালো মানুষ ছিল, ওরা সবাই ভালো। ওর বড় ভাই প্রিন্সিপাল, ওর মেজো ভাই ওমার তো সাথী ছিল। তার পরামর্শে তাকে আইডল মেনে রাজপথে আসা। গুলিবিদ্ধ হওয়ার পর দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রার্থনা ছিল সবার মাঝে ফিরে আসুক হাদি, থেমে না যাক প্রতিবাদী এই কণ্ঠ। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বিপ্লবী ওসমান হাদি। মৃত্যুর খবরের পরপরই শোকাহত মানুষের ঢল নামে তার গ্রামের বাড়িতে। শরীফ হাদি যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছে, এটা আমাদের দেশের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মেসেজ। আমাদের কথা হচ্ছে জুলাই বিপ্লবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেন আর হামলা হত্যা না করতে পারে, সেজন্য সরকারের কাছে বিনীত অনুরোধ। এক হাদিরে যদি মৃত্যু করে যদি বোঝে স্বৈরাচাররা যে ভালো হয়েছে, না, এটা ভুল। হাদির মরদেহ বুঝে নিতে দুপুরে গ্রামের বাড়িতে থাকা বোন আর ভগ্নিপতি রওনা হন ঢাকার উদ্দেশ্যে। গ্রামবাসীর দাবি, একটিবারের জন্য হলেও ওসমান হাদির মরদেহ নেওয়া হোক নলছিটিতে। গণমানুষের দাবি, হাদি ভাইয়ের জানাজা আমাদের ঐতিহ্যবাহী চায়না মাঠে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব। জুমার নামাজের পর প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা। বিক্ষোভ সমাবেশ থেকে হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
ওর কোনো অপরাধ ছিল না, ওকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। কাউসার হোসেন, যমুনা নিউজ, ঝালকাঠি। গাজায় গণহত্যার জেরে বিশ্বজুড়ে নিন্দিত ইসরায়েল, অথচ তাদের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। $1 বিলিয়ন এই চুক্তির তথ্য প্রকাশ পেয়েছে ফ্রান্স ভিত্তিক প্রকাশনা সংস্থা ইন্টেলিজেন্স অনলাইনের অনুসন্ধানে। চুক্তির আওতায় ইসরায়েলি প্রতিষ্ঠান ইলবিট সিস্টেমসের কাছ থেকে জে মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেম কিনবে আবুধাবি, যা সামরিক বেসামরিক বিমানের নিরাপত্তায় ব্যবহৃত হবে। ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী গাজা, প্রতিবাদে সোচ্চার বিশ্বের অনেকেই। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তো বটেই, এই বর্বরতাকে গণহত্যা আখ্যা দিয়েছে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশও। তবে গাজা ইস্যুতে রহস্যজনকভাবেই উপসাগরীয় দেশগুলোর তুলনায় ইসরায়েলের প্রতি নমনীয় সংযুক্ত আরব আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পর থেকেই তেল আবিবের সাথে সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছে আবুধাবি। গাজায় আগ্রাসন শুরুর পরও বন্ধ হয়নি সেই বাণিজ্য। ফ্রান্স ভিত্তিক প্রকাশনা সংস্থা ইন্টেলিজেন্স অনলাইনের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, চলতি বছরও ইসরায়েলের ইলবিট সিস্টেমসের সাথে গোপনে বিপুল অঙ্কের প্রতিরক্ষা চুক্তি করেছে আমিরাত। গত নভেম্বরে ইলবিট দাবি করে একটি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে $2.3 বিলিয়ন চুক্তি করেছে তারা। নাম প্রকাশ না করলেও তারা জানায় এই চুক্তির মেয়াদ 8 বছর। এখন ইন্টেলিজেন্স অনলাইনের দাবি, সেই চুক্তি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সাথে। প্রতিবেদনে বলা হয়, সামরিক ও বেসামরিক আকাশযানের নিরাপত্তায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম কিনতেই এ চুক্তি, যা পরিচিত জে মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেম নামে। মূলত লেজার প্রযুক্তির মাধ্যমে আকাশযান লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়ে ব্যবহৃত হয় এ প্রতিরক্ষা ব্যবস্থা। গোপন চুক্তি বা ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদনের বিষয়ে এখনও নিশ্চুপ সংযুক্ত আরব আমিরাত, মন্তব্য করেনি ইসরায়েলের ইলবিট সিস্টেমসও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নির্দিষ্ট এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে এই ঘোষণা দেন রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিন্স। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঝুঁকিপূর্ণ সময়ে জনসমাবেশের অনুমোদন সীমিত করবে সরকার। এর আগে বৃহস্পতিবার দেশটির পুলিশ জানিয়েছে, সম্ভাব্য একটি সহিংস কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর সিডনির দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2টি গাড়িসহ 7 জনকে আটক করেছে তারা। তবে আটককৃত ব্যক্তি এবং বন্ডাই সৈকতে হামলাকারীদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। ছোটবেলায় অনুশীলনের জন্য মাঠ পেতেন না মোহাম্মদ সাইফুদ্দিন। সেই কষ্ট থেকে সৌম্য, সৈকত, সাইফ সুজনদের সঙ্গে মিলে ঢাকায় তৈরি করেছেন ক্রিকেট একাডেমি। এমনকি বছর 5 আগে নিজ জেলা ফেনীতেও একটি একাডেমি তৈরি করেছিলেন, যদিও নানা প্রতিবন্ধকতায় মাঝপথেই সেই একাডেমি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন তিনি। ওই দু চোখে এক সময় তৃষ্ণার্ত চাতক বাস করত। শৈশবে যে মোহাম্মদ সাইফুদ্দিন অনুশীলনের এক ফোঁটা সুযোগের জন্য চাতক হয়ে দাঁড়িয়ে থাকতেন, আজ টাইগার অলরাউন্ডার নিজেই এক সুউচ্চ ঝর্ণাধারা, যার জল তৃষ্ণা মেটায় আগামীর কত শত প্রাণের। ছোটবেলায় অনুশীলনের জন্য সাইফুদ্দিনকে হাহাকার করতে হতো। সেই থেকেই সাইফের একাডেমি তৈরির নেশা। এই পেস বোলিং অলরাউন্ডারের ক্রিকেটার্স একাডেমি তাই কেবল ইট পাথরের স্থাপনাই না, সৌম্য, সৈকত, সাইফ সুজনদের সঙ্গে সাইফুদ্দিনও আজ কারিগর। নিজের অপূর্ণতা দূর করেছেন অন্যের হাসিতে। জেলা শহরগুলোতে ফুটবল ক্রিকেট কম্বাইন কেন্দ্রিক, তো যার কারণে প্র্যাকটিসের অনুশীলনের সময়গুলো ক্ল্যাশ হয়, তো খুব বাধ্যবাধকতা থাকে। ফেনী সকার ক্লাব, ফুটবল ক্লাব অনেক তখন একটা জমজমাট একটা ছিল, তখন অনেক বি লিগের খেলা হইতো, মাঠ অনেক সময় রেস্ট্রিকশন থাকতো ফেনীতে। আমি আমার মন মতো প্র্যাকটিস করতে পারতাম না, তারপরে অ্যাডজাস্ট করে করতাম। তো তখন থেকে চিন্তা আসছিল যে একটা কিছু করার। গত প্রিমিয়ার লিগ চলাকালীন সময় আমি মামাডানোরে খেলি, সৈকত ভাই আবনির হয়ে খেলে, তো জিম করতেছিলাম একসাথে। হঠাৎ কথা উঠতে উঠতে, যেহেতু আমরা দীর্ঘদিন আবনির হয়ে খেলেছি, একটা ব্যাচ আমাদের ভিতরে বন্ডিং তৈরি হয়েছিল, তো তখন থেকে আসলে কথা উঠতে উঠতে আড্ডার ছলে তখন আমি ইন্টারেস্ট দেখাই। তো আমি আসলে সুযোগটা আর মিস করিনি। শুধু ঢাকা না, নিজ এলাকা ফেনীতেও বছর 5 আগে একাডেমি তৈরি করেছিলেন সাইফুদ্দিন। নানা প্রতিবন্ধকতায় মাঝপথেই সেই একাডেমি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি কোনো একটা ভালো কাজ সৎ উদ্দেশ্য নিয়ে করতে যান, সেটা আসলে পজিটিভ থেকে নেগেটিভ সাইডটা বেশি আসে। তো যে জিনিসটা নেগেটিভ সাইডটার এফেক্টটা আমার ক্ষেত্রে বেশি হয়েছে। তো একদিক দিয়ে আমার ফ্যামিলি, আমার ক্যারিয়ার, এসব নিয়ে সময় আমার অর্ধেক চলে যায়। এর পাশাপাশি এসব দিকগুলো যদি আমরা চিন্তা করতে হয়, আমি চিন্তা করেছিলাম একটা স্ট্রাকচার দাঁড় করে দিলে যারা ক্রীড়াঙ্গনের লোক আছে তারা ওইটা এগিয়ে নিয়ে যাবে, বাট আমার ধারণাটা ভুল ছিল। তো যার কারণে একটা সময় আমি ওইখান থেকে সরে আসতে হয়েছে আমাকে। শেকড় থেকে সাইফুদ্দিন আজ শিখরে, তবুও নিজের অতীতকে ভোলেননি। শূন্য থেকে শুরু করে সাইফ আজ পূর্ণতার এক বটবৃক্ষ। নিজের অপূর্ণতাকে যারা শক্তিতে রূপান্তর করতে জানে, ইতিহাস কেবল তাদেরই মনে রাখে। সাইফুদ্দিন নিশ্চয়ই তাদেরই একজন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20 বিশ্বকাপের জন্য 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন সানাকাকে। স্কোয়াডে অবশ্য আছেন সদ্যই অধিনায়কত্ব হারানো আসালাঙ্কা। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন হাসালাঙ্কা। এরপর 2024-এর টি-20 বিশ্বকাপে দলের নেতৃত্ব পেয়েছিলেন চারিত আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার প্রত্যাশা তিনি খুব একটা মেটাতে পারেননি। এবার বিশ্বকাপের 1.5 মাস আগে টি-20 অধিনায়ক পরিবর্তন করল শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী 7 জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজের আগে স্কোয়াডের সদস্য সংখ্যা কমিয়ে আনবেন নির্বাচকরা। পাকিস্তান সিরিজ শেষে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে শ্রীলঙ্কা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে হবে সিরিজটি। ফিফা আরব কাপের ফাইনালে জর্ডানকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নিজেদের দ্বিতীয় শিরোপা জয় করে নেয় দেশটি। কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্ষণে ক্ষণে পাল্টেছে ম্যাচের রং। খেলার 4 মিনিটের মাথায় ওসামা তান্নানের গতিময় শটে 1-0 গোলে এগিয়ে যায় মরক্কো। বিরতির পর ম্যাচের 48 মিনিটে আলী ওলোয়ানের হেডে সমতায় ফেরে জর্ডান। তারই সফল স্পট কিক থেকে 2-1 গোলে এগিয়ে যায় তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার 2 মিনিট আগে আব্দুর রাজ্জাক হামেদের সমতাসূচক গোলে ম্যাচ গড়ায়। অতিরিক্ত সময়ে 100তম মিনিটে হামেদের গোলই আরব কাপের শিরোপা নিশ্চিত হয় মরক্কোর। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।